আর কিসেরই বা রহস্য? আমি তো এই চিঠির মানুষটিকে চিনি। এই মানুষটাই তো দেশ ছেড়ে বাইরের দেশে যাওয়ার আগের মানুষটি। এই মানুষটাকেই তো আমি খুব করে চাইতাম। 7-5 না ভেবে আগন্তুকের দেওয়া নীল শাড়ি চুরির গয়না পরে রেডি হয়ে নিলাম। কেন জানি না তার দেওয়া এই জিনিসগুলো আমাকে খুব করে টানছে। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, আমি তো ইলহাম ভাইকে প্রেমিক পুরুষ নাম দিয়েছিলাম। চিঠির ব্যক্তি জানলো কি করে? আর সে ছোটবেলায় সবসময় চাইতো ইলহাম তাকে নীল রঙের কিছু একটা গিফট করুক। আজকের দিনেই কেন করতে হলো বুঝলো না। সে চাইছেটা কি? গভীর ভাবনায় থাকা অবস্থায় ইরা আপু দরজায় নক করলো। বক্স গুছিয়ে চোখের পানি মুছে দরজা খুলে দিলাম। বাহ ইলমা, তোকে তো বেশ দারুণ মানাচ্ছে। কবে কিনেছিস এই শাড়ি? আপুর কথা শুনে সত্যি আমাকে সুন্দর লাগছে অন্য দিনের তুলনায়। কেমন যেন বউয়ের মতো। আপুকে ছোট্ট করে উত্তর দিলাম, এইখানে এসে কিনেছি, তোমাকে দেখানোর টাইম পাইনি, সরি গো। আরে সমস্যা নেই পাগলি, চল নিয়ে যা। নিচে নেমে এসে দেখি বরযাত্রীরা গাড়িতে উঠে গেছে। ইলহাম ভাই সামনের গাড়িতে, তাই আমি ইরা আপুর সাথে গাড়িতে উঠলাম। ওঠার সময় মা বাবাকে বলে উঠলাম তারা অন্য গাড়ি করে আসছে। বিরক্তিতে কপাল কুঁচকে আসে আমার, তাই হেডফোন বের করে গান চালিয়ে দিলাম। ইরা আপুর চিমটি খাওয়ায় আমার ধ্যান ফিরল। চিমটি তো অবশ্য জোরে দেয়নি, তবু হালকা একটু ব্যথা পেয়েছি। আপুর দিকে তাকাতেই দেখলাম আপু নেমে যাচ্ছে। আপুকে অনুসরণ করে বাইরের দিকে তাকালাম আর দেখলাম যে সুন্দর করে গেট বাধাই করা। তার মানে আমরা কোনের বাড়ি পৌঁছে গিয়েছি। সেখানে পৌঁছে সবার অভ্যর্থনা গ্রহণ করলাম। তারপর ভেতরে ঢুকে শেষ করে চলে আসলাম ড্রয়িং রুমে। সেখানে এখন কাঙ্ক্ষিত ব্যক্তিকে বিয়ে পড়ানো হবে, অর্থাৎ ইলহাম ও শ্রেয়ার বিয়ে পড়ানো হবে। শ্রেয়া ও তার বাবা মা এবং ইলহাম ভাইয়ের চোখে মুখে এক রহস্যময়ী হাসি, যা অনেকের নজর কাটছে। অন্যান্য বিয়েতে বউ কেঁদে কেটে একাকার হয়ে যায়, বর্তমান যুগে না কাঁদলেও মন খারাপ করে থাকে, কিন্তু এ তো দেখছি আনন্দের আটটিখানা। তবে যাই হোক, অনেকে প্রথমে কবুল বলতে বললে কনের সাথে সাথে কবুল বলে দেয়। যখনই ইলহাম ভাইকে কবুল বলতে বলা হলো, তখনই দরজার বাইরে থেকে কবুল শব্দটি শোনা গেল। সকলেই অবাকের চরম পর্যায়ে। দৃষ্টি অনুসরণ করে দরজার দিকে তাকালাম, তাতে আমার চোখকে বিশ্বাস করতে ইচ্ছে হলো না। এ কি দেখছি আমি? একবার সোফায় বসে থাকা ব্যক্তি যুগল, আর একবার দরজায় দাঁড়িয়ে থাকা ব্যক্তি যুগলকে দেখতে থাকলাম। কয়েক সেকেন্ডে মনে হলো যেন আমি দৃষ্টিভ্রম্যতে আছি। দুইটা ইলহাম ভাই, কিভাবে কি? সকলে আমার মতো অবাকের চরম লেভেলে পৌঁছে গিয়েছে। অনেকে নিজের শরীরে চিমটি কাটছে, আর ইরা আপুর চোখে তৃপ্তির হাসি, যেন সে জানতো আজকে কি হবে। দরজায় দাঁড়িয়ে থাকা ইলহাম এগিয়ে আসলো, এসেই ইরিনা তালুকদারকে জড়িয়ে ধরলো আর বাচ্চাদের মতো মায়ের বুকে ঝাঁপিয়ে পড়লো। মনে হচ্ছে কতকাল সে মায়ের বুকে লেপ্টে থাকিনি। আর এদিকে ইরিনা তালুকদার অবিশ্বাস্য চোখে তাকায়, অবাক হয়ে তাকিয়ে আছে। সে একবার বুকে পড়ে থাকা ইলহাম আর সোফায় ইলমা আর সোফায় বরবেশে বসে থাকা ইলহামকে দেখে নিল। বরবেশে ইলহামের মুখে ভয়ের ছাপ কেমন যেন ফ্যাকাশে হয়ে গিয়েছে। বাড়ির সকলেই উৎসুক হয়ে ইরিনার বুকে মাথা ইলহামের দিকে তাকিয়ে আছে। সকলেই মনে একই বিস্ময়কর প্রশ্ন, কে এই দুটি মানুষ? ইলমার বুকটা থক করে উঠল, তার মনে বলে উঠল, এই সেই ব্যক্তি যাকে সে অসম্ভব ভালোবাসে ছোট থেকেই। এবার একটা বিষয় ভাবতেই থমকে গেলাম। সে কি হলো? সেটি হলো তাহলে তাকে চিঠি আর শাড়ি উপহার দেওয়া ব্যক্তিটি আর কেউ নয়, স্বয়ং ইলহাম। কিন্তু ইলহাম এই মানুষটি হলে তাহলে সে কে?
যে গত কয়েক বছর আমাদের সাথে আছে? নাকি এটা কোনো ফাঁদ? আমরা ফাঁদে পড়ে গেলাম না তো? নাকি আমাদেরকে বোকা বানানো হচ্ছে? ইলমার ভাবনার মাঝে দ্বিতীয় ইলহাম এগিয়ে আসে, হাত উঠিয়ে সবাইকে বলে যে জানি আমাকে নিয়ে সবার অনেক আগ্রহ আর প্রশ্ন সবার মাঝে আছে। আস্তে আস্তে আমি সব ক্লিয়ার করে দিচ্ছি, তবে তার আগে আপন মানুষগুলোকে একবার পরখ করে নেই। এই বলে সবাইকে একবার একবার করে দেখে এগিয়ে গেল বর বেশে থাকা বরের নিকট। সে কিছু না বোঝার ফান করে চোখে মুখে বিস্ময় আনলেও তা যে মিথ্যা তা শুধু ইলহামই উপলব্ধি করতে পারছে। আর বাকিরা ভাবছে বেচারা ইলহাম কতটাই না নির্দোষ। তা মিস্টার আয়ুষ তালুকদার, ভালো আছো? ভালো থাকবেই বা না কেন? প্ল্যান মাফিক কাজ করছো, তবে তোমাকে অস্কার দেওয়া দরকার। কেন বলো তো? আমি বলছি কারণ হচ্ছে তুমি পারফেক্ট একটা অভিনেতা। আর এই যে শ্রেয়া ওরফে নিশিতা তালুকদার, তুমিও কম না। এই ঘাটের জল ওই ঘাটে ভালোই নিতে পারো। শ্রেয়া ভয়ার্ত চোখে ইলহামের দিকে তাকালো আর দেখলো ইলহাম নিজেই ভয় পেয়ে আছে। ইয়াসের দিকে তাকিয়ে লাভ নেই নিশি, তোদের সব কুকর্ম ফাঁস করে দেওয়ার সময় এসে গিয়েছে। তা তোরা বলবি নাকি আমি বলবো? ওপস, তুই করে বলে ফেললাম, কিছু মনে করো না প্লিজ ভাইয়া। দ্বিতীয় ইলহামের কথাগুলো শ্রবণ করতেই তার চমকে ওঠে। আয়ুষ তো ইরিনা আর ইরিশা তালুকদারের ভাইপো। তার ভাইপো তো এই ফ্যামিলিরই একজন। তবে কোনো এক গাড়ি দুর্ঘটনায় তারা মারা গিয়েছিল। তবে আয়ুষ কিভাবে বেঁচে আছে? নাকি এর পেছনে অনেক ফাঁদ আছে? আর নিশিতা ছিল ইলমার বড় বোন। সে তো তাদের সাথে বেড়াতে যাওয়ার অ্যাক্সিডেন্টে নাকি তার মৃতদেহ পাওয়া গিয়েছিল। তারপরেই সবাই নিশিতাকে মৃত হিসাবে জানে। তবে নিশিতা যে এইভাবে ফিরে আসবে কেউই তা খুনাক্ষরেও ভাবতে পারেনি। সকলের বোধগম্যর বাইরে এটি। ইরিনা তালুকদার এগিয়ে এসে বললেন, কে তুমি বাবা? আমার পরিবারের সম্পর্কে এত জানো? আমাকে চিনতে অসুবিধা হচ্ছে তোমার মা? তার ছেলের মতোই চেহারা দেখে থমকে গেলেন ইরিনা তালুকদার। বললেন, তোমাকে তো আমার ছেলের মতোই লাগছে, কিন্তু আমার ছেলে তো ওটা। আমি বা আমরা কেউই কিছু বুঝতে পারছি না। বলবে কি? কেন জানি না তোমার কথা শুনতে ইচ্ছে হচ্ছে। আর জানো, তুমি যখন আমাকে জড়িয়ে ধরলে আমি অদ্ভুত কিছু অনুভব করলাম। মনে হলো তোমার সাথে আমার নারীর টান আছে। কে বাবা তুমি? আমি তোমার ইলহাম মা। ইলহামের বাবা তেড়ে আসেন। এই কে তুমি? ছেলে? আমার ছেলের মতোই দেখতে, তাই বলে কি আমার ছেলে হয়ে যাবে? কে তুমি? ইলহাম শান্ত গলায় উত্তর দিতে যাবে, তখনই বর বেশে থাকা ইলহাম বলছে, সেই তখন থেকেই তো তোমার নাটক দেখছি। প্রথমে তো আমাকে যা নয় তাই বললে, আর এখন বলছো কি? আর আমাকে আয়ুষ কেন বলছো? আমি ইলহাম। ইলহাম বাবার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে উত্তর দিল। আমি তোমারই ছেলে বাপজান। ইলহামের মুখে বাপজান শুনে এক দফা অবাক হলেন তিনি। এই ডাকটা সে গত 5 বছরে শুনতে পায়নি। ছেলে বাইরে থেকে এসেছে, সেখানেরও নিয়ম আছে, সে কারণেই হয়তো তাকে আর সেরকম ডাকে না। এই ভেবে তিনি ব্যাপারটা ছেড়ে দিতেন। কিন্তু ঠিক এই ডাকটা ইলহামের মুখে শুনে তিনি বেশ অবাক হয়েছেন। তারও এই ছেলেটিকে বিশ্বাস করতে হলো। তাই তিনি বললেন, তোমার যা বলার আছে বলো, আমরা শুনছি। ইলহাম বলতে শুরু করলো, আমি ইলহাম তালুকদার কোনো এক প্রেয়সীর সাথে অভিমান করে কানাডায় গিয়েছিলাম, কিন্তু সেখানে দেখা হয় মানুষরূপী এক জানোয়ারের সাথে। বন্ধুত্বটা প্রথম দিকে ভালো চললেও হঠাৎ একদিন আমার পরিচয় জানতে চাইলে আমি সব বলে দেই, আর তারা আমার এই সুযোগটাই কাজে লাগায়। আয়ুষের পরিচয় তখনও অজানা ছিল। সেখানে আয়ুষ ভিন্ন নামে থাকতো, আর ওকে ছোটবেলায় দেখায় আমার বোধগম্য হয়নি। আয়ুষ আমার সাথে আরো বেশি মিশতে লাগলো, আর আমিও ভাবলাম সত্যিকারের বন্ধুরা এরকমই করে থাকে। আয়ুষের ক্ষেত্রেও তেমন, তবে তার কুকাজ সম্পর্কে ধারণা ছিল না আমার।
আয়ুষ ভালো মানুষের মুখোশ পরে থাকলেও সে ছিল একাধারে ড্রাগ ব্যবসায়ী, স্মাগলিং করে, নারী পাচার, অবৈধ ব্যবসা আরো অনেক কিছু। যেদিন পড়াশোনা শেষে আমার দেশে ফেরার কথা, সেদিন আমার গাড়ির ড্রাইভার আমাকে অন্য এক অপরিচিত জায়গায় নিয়ে এসে গাড়ি নষ্ট হওয়ার বাহানায় সেখান থেকে চলে যায়। পরে আমাকে কিছু লোক গাড়িতে জোর করে বসিয়ে হাত বেঁধে চোখও বেঁধে দেয়। আমি সিআইডি ট্রেনিং প্রাপ্ত হওয়ায় অনেক আগে কিছু একটা আন্দাজ করেছিলাম, তবে এরকমটা হবে সেরকম চিন্তা মাথায় আনিনি। বোকা দলেরা আমার ব্যাপারে জানতো না আমি ডিজাইনিং এর নাম করে সিআইডি টিম নিয়ে কাজ করি, সেটা সৎ ব্যক্তিরাই জানে। তাই সেখানে বসেই আমি ছক কষতে শুরু করেছিলাম। আমাকে কিডন্যাপ করে একটা জায়গায় নিয়ে যাওয়া হয়। জায়গাটা আমার পরিচিত ছিল, কারণ যেখানটায় আমি বাংলাদেশের সবচেয়ে বড় স্মাগলারের হুদেশ পাওয়ার হিন্ট পেয়েছিলাম। আমি চাইলেই সেখানকার ছেলেপেলেদের শুইয়ে দিতে পারতাম, কিন্তু আসল প্লেয়ারকে খুঁজে পাওয়া আমার দরকার ছিল। তাই অপেক্ষা করছিলাম। তারা গাড়িতে আসতে আসতেই আয়ুষের ব্যাপারে অর্ধেক বলে দেয়, যে আমি সহজেই বুঝতে পারি যে এই সেই স্মাগলার, কিন্তু আমার সাথে তার কোনো প্রকার শত্রুতা নেই। তাহলে সে কেন আমাকে ধরে নেবে? আজব। তারপর তারা আমাকে 2 দিন যাবৎ না খাইয়ে রেখেছে। এগুলোই ভাবছিলাম, কিন্তু হঠাৎ কারোর কথোপকথন শুনতে পেলাম। বস, মালটাকে তো তুলে আনলাম। আপনি বাংলাদেশ থেকে আসছেন কখন? ওকে বস, আপনার কথা মতো খাবার দিচ্ছি। জি, আমরা সব রেডি রেখেছি। আপনার আসার পথে সব কাজ সেটেল করছি, শুধু আপনার আগমনের অপেক্ষায়। ওকে বস। তারা তাদের বসের কথা মতো আমাকে কিছু খাবার এনে দেয়। আমি খাবারের দিকে তাকিয়ে ওদের জিজ্ঞাসা করলাম, আমাকে বেঁধে রাখার মানে কি? চুপচাপ খেয়ে ঘুমে যা, বাড়তি কথা পছন্দ না। সেদিনের খাবারই আমার কাল হয়ে দাঁড়ায়। খাবারে তারা এমন এক পয়জন দিয়েছিল যে আমি ফুল 4 বছর সজ্ঞানে আসতে পারিনি। ওরা প্রতিদিন আমাকে ইঞ্জেকশন পুশ করে জীবিত রাখত। পয়জনের কাজ ছিল 6 বছর, কিন্তু তাদের ছেলেপুলেদের ভুলের কারণে আমি ধীরে ধীরে সুস্থ হয়ে যাই। তারা পয়জনের বদলে আমাকে অ্যান্টিবডি দিতে থাকে, যেটা আমি বাইরে থেকে আনিয়েছিলাম। আমি একজন সফল সিআইডি অফিসার হওয়ায় আমার সাথে সবসময় জিপিএস থাকতো, আর আমি সেটাই সুযোগ নিয়ে সাদাতকে জানাই, কারণ সাদাত ছিল আমার সহযোগী। আমরা দুজনেই ব্যবসার নাম করে সিআইডি ট্রেনিং নিয়েছিলাম। তারপর সাদাত কোনোভাবে অ্যান্টিবডি পাঠিয়ে দেয়, আর আমার সাথে ভয়েস রেকর্ডার লাগিয়ে দেওয়ায় এখানকার সব পরিস্থিতি তারা বুঝতে পারে। আর আমিও বুঝতে পেরেছিলাম না এখানে আমার দোষ কোথায়। যখন 4 বছরের মাথায় আয়ুষ আমার সামনে আসে আর সব বলে, তখন আমি থমকে যাই। প্রথমে তো আমার চেহারা বেশি ব্যক্তিকে দেখে ভয় পেয়েছিলাম, দ্বিতীয়ত এটা যে আয়ুষ সেটা জেনে। আয়ুষ আসার 2 দিন আগে একটা ছেলের থেকে শুনতে পেরেছিলাম আয়ুষকে নিয়ে অহংকার করতে, আর তখনই জেনে যাই আয়ুষই কুখ্যাত স্মাগলার। আর আয়ুষের থেকে এটা জানার পর আরো ঘাবড়ে গেলাম এই শুনে যে সে আমার পরিবারে আমার পরিচয় থাকছে। কারণ জিজ্ঞাসা করলে সে বলে ওর বাবা মা এর মৃত্যুর পেছনে নাকি আমার পরিবারের হাতে হয়েছে। এটা শুনে চিন্তার ভাঁজ পড়ল আমার কপালে। পুরো ব্যাপারটা সাদাতকে জানাই। পুরো ব্যাপারটা ঘাটতে আর সুস্থ হতে আমার 1 বছর সময় লেগে গিয়েছে। আমি কিছুটা সুস্থ হলেও পুরোটা নই। পয়জনের এফেকশন এখনো কিছু আছে। আমার জায়গায় অন্য একটা লোককে প্লাস্টিক সার্জারি করে আমার মতো করে পাঠিয়ে দেয় সাদাত। দেশে থেকেও যে ও আমাকে এতভাবে উপকার করবে ভাবতে পারিনি। তবে আমার মতো দেখতে লোকটার জন্য কষ্ট হলেও তাকে জানানোর পরে বলেছে, তোমার জন্য আমি আমার পানটাও দিতে রাজি ঈশান, এটা তো কিছুই না। সেই মোতাবেক আমি তাকে জিজ্ঞাসা করলে বলে আমি নাকি তার পরিবার বাঁচিয়েছিলাম একদিন, তাই তাকে যেন এইটুকু করতে দেই। আয়ুষ আমাকে চলে যাবার পর বলে রুমে যেন কেউ না ঢুকে, সেটাই বড় সুযোগ হয় আমাদের। তারাও প্রয়োজন ছাড়া আসে না। তবে অবাক হয় এই যে সেদিনের পর আয়ুষ তাদের সাথে একটা কথাও বলেনি। তারা ভাবতো আমি বেশি আনাপ পাগল। বর্তমান ফ্ল্যাশব্যাক। তার কথার মাঝে আয়ুষ তেড়ে আসে ইলহামের দিকে, কলার ধরতেই নিতেই বলে, তুই যে ফবিদের মৃত্যুর জন্য আমাদের পরিবারকে দায়ী করেছিস,
একবার খতিয়ে দেখেছিস? তুই তো স্মাগলার ছিলি, চাইলেই সব জানতে পারতি, কিন্তু করিসনি। বিশ্বাসঘাতক ফুপাকে বিশ্বাস করেছিস। ফুপা ছিল অত্যন্ত লোভী। তিনি লোভের বশে কত মেয়েকে ফাঁসিয়েছে, তার কোনো হিসাব নেই। দ্বিতীয় ইলহাম প্রথম ইলহামের দিকে তাকিয়ে থেমে যায় আর বলে, আমার কথা শেষ হয়নি আয়ুষ। কণ্ঠ এতটাই দৃঢ় ছিল যে আয়ুষ থেমে গেল। ইলহাম দরজার দিকে তাকিয়ে সাজাদকে ইশারা করতে এক মহিলাকে নিয়ে ঘরে ঢুকলো। এক অজ্ঞাত ব্যক্তি। মহিলাকে দেখে উপস্থিত সবাই অবাক, যেন ভিন্ন গ্রহের কোনো এক এলিয়েন তিনি দেখছেন। ইলহাম তার দিকে তাকিয়ে বলে, বাকিটা তুমি বলো, আমি হাঁপিয়ে গিয়েছি। অজ্ঞাত মহিলাটি এগিয়ে আসলো আর ইলমার বাবার দিকে তাকিয়ে বলল, এসে গেছি ভাই তোদের সব সর্বনাশ করতে। তিনি আবার এগিয়ে এসে বলতে লাগলেন, সেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠিকই, তবে সেটা এমনি এমনি হয়নি, করানো হয়েছে। সেটা করেছে ইলমার বাবা। সে আমার ভাই হয়ে এটা করবে সেটা ভাবতে পারিনি। আমজাদ আর ইফনান মিলে করিয়েছিল, কারণ ছিল আমার অটল সম্পত্তি। ভাই হয়ে যে এই কাজটা করবে সেটা ভাবতে পারিনি। হ্যাঁ, আমি ওর সৎ বোন, তবুও ছোটবেলায় কখনো তোদের অন্যভাবে দেখিনি। তোরা আমার আপনজন, আমার কাছে তোমরা সম্পত্তি চাইতে আমি তোমাদের নির্দ্বিধায় দিয়ে দিতাম, কারণ আমি সম্পত্তি চাইনি, ভালোবাসা চেয়েছিলাম। ইলহাম সেখান থেকে বেরিয়ে বাইরে সাদাতের সাথে দেখা করে আমার বাসায় আসে। আমাকে ওই অ্যাক্সিডেন্টের পর পাগল না হওয়া সত্ত্বেও মেন্টাল হসপিটালে রেখে আসা হয়। হঠাৎ শুনি আমাকে কেউ নিতে এসেছে, কোথায় যেন নিয়ে যাবে। আমি সবসময় বিচক্ষণ, তাই তাকে দেখতে চাইলাম। তারপর সাদাতকে দেখে আমি অবাক হই। যেখানে আমাকে মৃত্যু ঘোষণা করা হয়েছিল 3 বছর আগে, সেখানে আমাকে খুঁজে বের করা সাদাতের কাম্য নয়। তবুও এত ভাবনার মাঝে সাদাতের সাথে বের হলাম। তারপর আমার চিকিৎসা করি। সেখানে বন্দোবস্ত করে সাদাত আবার দেশে ফিরে আসে, যাতে কেউ সন্দেহ না করে ওকে। আর তা ওই হলো। হঠাৎ সাদাত আমাকে বলল ইলহামকে নিয়ে আসছে, প্লাস ওর সাথে ঘটে যাওয়া সকল কিছু বলার পর সিদ্ধান্ত নেই যে এবার যা করার আমাকেই করতে হবে। আমি ইলহামকে পুরোপুরি সুস্থ করার পর ও আবার ইনভেস্টিগেট করতে থাকে। এই ব্যাপারটা অনেক আঘাত এনেছে আমার মাঝে, যে আমার ছেলে আমার পরিবারের ক্ষতি করিয়েছে। দ্বিতীয়ত কষ্ট লেগেছে আমজাদের কাণ্ডে। সে আমার স্বামী হয়ে কিভাবে নিজের সন্তানকে খারাপ দিকে ধাবিত করে। তাকে দেশে আসার আগেই লকআপে ভরে এসেছি। কথা বলেই থামলেন ইলহামের ফুপু। হ্যাঁ, তিনি যারা মৃত্যুর প্রতিশোধ নিতে আয়ুষ এত কিছু করেছে। আয়ুষ শুধু তার মায়ের দিকে তাকিয়ে আছে অপলক। এই মানুষটিকে সে অসম্ভব ভালোবাসে। তাই তো তার মৃত্যুর জন্য বাবার কথা অনুযায়ী এদের সবার সাথে এমন করেছে। সে যাদেরকে বিশ্বাস করলো আর তারাই নাকি শেষে বিশ্বাসঘাতকতা। ইলহামের ফুপু আয়ুষের দিকে ধীর পায়ে এগিয়ে গেলেন। আয়ুষের গালে হাত রেখে বলল, ইলহামের মতো হওয়াটা কি উচিত ছিল বাবা? মানে? বলেই বাচ্চাদের মতো মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। এ যে সত্যিকারের কান্না। মনে হচ্ছে কতদিন যাবৎ সে কান্না করেনি। কোনো এক বিশ্বস্ত বুক পেয়ে সব কান্না তুলে ধরল। আমি জানি বাবা, এতে তোর দোষ নেই। যার দোষ তাকে লকআপে ভরেছি। এবার নিজেকে শুধরে ফেল। আয়ুষ মাথা নিচু করলো। বাড়ির প্রত্যেকের চোখের নোনা জল, শুধু ইলমার বাবা ছাড়া। তার চোখে মুখে ভয় স্পষ্ট। তাদের এই কর্মকাণ্ড দেখে এগিয়ে আসলো ইলহাম। তবে ভাই, আমার মতো দেখতে হলেও তুই কিন্তু আমার চরিত্রটা ধারণ করতে পারিসনি পারফেক্টলি। আম সরি ইলহাম, ক্ষমা করে দে ভাই। প্রতিশোধের আড়ালে এমন করেছি। যেদিন তোর পরিচয় জানতে পেরেছি সেদিন বাবাকে বলার বাবা আমাকে শিওর করে বলল
আর তোদের ব্যাপারে এমন কিছু বলেছিল যার কারণে চাইলেও আমি এখানে আসতে পারতাম না। মায়ের মৃত্যু আমাকে বারবার প্রতিশোধ নিতে বলেছিল, তাই তোর মতো টেম্পারারি প্লাস্টিক সার্জারি করেছিলাম, যেটা কয়েকদিন পরেই নড়ে ওঠে আর আমাকে ট্রিটমেন্ট করিয়ে ঠিক রাখতে হয়। আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। এখানকার সটাই সত্য, আমি ইলহাম নই। আর আমি জানতাম ইলমা এবং ইলহামের মধ্যে ভুল বোঝাবুঝি চলছে। ইলহামকে এত শান্তিতে থাকতে দেখা আমার সহ্য হয়নি, তাই ইলমার সাথে এরকম ব্যবহার করতাম। সরি ইলমা। সবার দিকে তাকিয়ে আবার বলল, আমি বাড়ির প্রত্যেকটা মানুষের ইমোশন নিয়ে খেলেছি। আমাকে যা শাস্তি দিবে তাই মেনে নিব। তোর শাস্তি হচ্ছে শ্রেয়াকে বিয়ে করতে এসেছিস, বিয়ে করে বউ নিয়ে আমাদের আগের বাড়িতে ফিরে যাওয়া। আজ থেকে আমরা একসাথেই থাকব। যেহেতু তুই আর শ্রেয়া একে অপরকে ভালোবাসিস, আর বিখ্যাত স্মাগলার যে তুই না সেটাও আমি জেনেছি। আসল কালপ্রিটকে ধরা হয়েছে, তবে তুই আমার প্রেয়সীকে কষ্ট দিয়ে ঠিক করিসনি। বাকি সব মানা যায়, কিন্তু এটা মানতে পারবো না। তবে ফলস্বরূপ তোকে কালকে বাসর করতে দিব না। ইলহামের ফুপু ইলহামের পিঠে চাপড় মেরে বলে, চুপ করে বেয়াদব অসভ্য হয়ে যাচ্ছিস দিন দিন, আগে বিয়েটা হোক। এই বলে শ্রেয়ার দিকে এগিয়ে গেল ফুপু। এরা কেউ তোমার শাশুড়ির মৃত্যুর জন্য দায়ী না মা। শুধু শুধু না জেনে কষ্ট দিয়ে গেলে এই পরিবার আর ইলহামকে। কথা শেষ করে ইলমার বাবার দিকে তাকিয়ে সবার উদ্দেশ্যে বলল, এই ভাই নামক কুলাঙ্গারকে কি শাস্তি দেব তোমরা? আমি তো এককালে কোলে পিঠে নিয়েছি, তাই পারবো না। তাই তোমরা সিদ্ধান্ত নাও। এই বলে সবাই উত্তর দেয় ওনাকে হাজতে রাখার, কিন্তু ইলমার বাদশাদে তার বলে উঠেছে, ওনাকে একটা সুযোগ দেওয়াই যায়। আমারও তাই মনে হয়। আমি যা করেছি তাই আমার প্রাপ্য। প্লিজ কেউ আটকাতে না আমায়, প্লিজ কেউ আটকিও না আমায়। কান্নারত কণ্ঠে তার কণ্ঠে প্রকাশ পাচ্ছে তিনি কতটা অনুতপ্ত। ইলমা আর তার ইলহামের মা সেই লোকটির দিকে ঘৃণিত দৃষ্টি নিক্ষেপ করলো, যা দেখে বাড়ির বাকিরা স্তব্ধ শ্বাস ফেলে, কারণ তারা জানে এটাই হওয়ার ছিল। অবশেষে সেটাই হলো যেটা ইলহাম চাইল। সব শেষে এত সিদ্ধান্ত নেওয়া হলো যে শ্রেয়া আর আয়ুষ প্লাস ইলহাম আর ইলমার বিয়ে একসাথে হবে। লাল বেনারসি পরে বিছানার এক কোনায় গুটিসুটি মেরে বসে আছে ইলমা। ইলহামের আসার নাম নেই। তখনকার কথা শুনে ইলমার মুখ লজ্জায় রং হয়ে উঠল। ফ্ল্যাশব্যাক। আমিও যেহেতু নিজের পায়ে দাঁড়ানো, তাহলে আমার বিয়েটা বাকি রাখছো কেন তোমরা? ইলহামের ঠোঁট কাটা কথায় মুহূর্তে হৃৎপিণ্ড অস্বাভাবিকভাবে লাফাতে শুরু করলো। ইলহাম এখন কাকে বিয়ে করবে এই মুহূর্তে উত্তর আসে। আমি ইলমাকে বিয়ে করব, আর এক্ষুনি। কাজী সাহেব, আগে আমার বিয়ে, তারপর ওর বিয়েটা পড়ান। বাড়ির সবার মুখে স্তিমিত হাসি। ইলহামই যেন বাড়ির প্রাণ, সব সময় হাস্যোজ্জ্বল চেহারা। 5টি বছর পর দেখে তৃপ্তির হাসি হাসলো। আর এদিকে ইলমা লজ্জায় মুখ লুকালো, জায়গাটি পর্যন্ত পায়নি। তবে কবুল পড়ার সময় মায়ের সম্মতি পেয়ে সেও কবুল বলে দেয়। এ যেন এক জীবন পাল্টানোর নতুন গল্প। বর্তমান ইলমার ভাবনার মাঝে উপস্থিত হলো ইলহাম। ইলমা কারো উপস্থিতি টের পেয়ে মাথা তুলে তাকাতেই সে লজ্জা পেয়ে গেল। এ যে ইলহাম আজকে লাল পাঞ্জাবি পরেছে, যাতে তাকে অসাধারণ লাগছে। ইলমার ক্রাশ খাওয়ারই মাঝেই। ভারী জামা পরে এভাবে বসে থাকবে নাকি? আমি ফ্রেশ হয়ে আসলেই তুমি উঠে এসে ফ্রেশ হয়ে নাও। ইলহামের মুখে তুমি ডাক শুনে থমকে গেল, কারণ এই নাম তাকে কখনো তুমি বলে ডাকেনি। অবাক হওয়ার কিছুই নেই, তুমি এখন আমার বিবাহিত স্ত্রী। তুমি বলেই অভ্যাস করাটা উচিত। অবশ্য তুমি তো আগে থেকেই তুমি করে বলো।
ইলমা লজ্জায় মাথা নুয়ে ফেলে। সে তার ভালোবাসা এত তাড়াতাড়ি পেয়ে যাবে কখনোই ভাবেনি। ইলমার লজ্জায় মাখা মুখ দেখে ইলহাম কাবার থেকে তার জামা নিয়ে ওয়াশরুমে গেলে মুখে সীমিত হাসি নিয়ে ফ্রেশ হয়ে ধূসর রঙের একটা টি শার্ট আর ট্রাউজার পরে আসলো। ইলমা উঠেই ইলহামকে দেখলো। সে সেদিকেই না তাকিয়ে জামা কাপড় নিয়ে ওয়াশরুমের দিকে অগ্রসর হলো। যেহেতু তারা মাই ঘরে জামা আগ থেকে রেখে গিয়েছে আর তারা ইলহামের আগের ঘরটিতে আছে, ওয়াশরুমের দিকে পা বাড়ানোর সময় ইলহাম ইলমার হাত খপ করে ধরে ফেললো, বলল, 5 বছর পর তোমাকে দেখছি আমি, এমনিতেই তো তৃষ্ণা মিটবে না। আজকে আর কোনো বাধা শুনবো না। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, তাই সবকিছু আজকে থেকে নতুন করে শুরু করতে চাই। আমাদের সম্পর্কটাও আর 5টা স্বামী স্ত্রীর মতো হোক, সেভাবেই আমি চাই। তাই আজকে রাতটা আর 5টা স্বামী স্ত্রীর মতোই কাটবে। তার জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসো। বলেই মুগ্ধতার সাথে মুচকে হাসলো, যে চোখ মিশে আছে ইলমার না দেখার তৃপ্তি। ইলমা ইলহামের এমন কথায় লজ্জায় কোথাও লুকাবে তা ভেবে পাচ্ছে না। তাই সে তাড়াতাড়ি করে ওয়াশরুমের দিকে চলে গেল। তা দেখে হাসিতে ফেটে পড়ল ইলহাম। ইলমা বাইরে থেকে এলামের শব্দে হাসি শুনতে পাচ্ছে আর সে ভিতরে লজ্জায় লাল হয়ে যাচ্ছে। এ কেমন এলহাম ভাইকে দেখছি, সে তাও আবার নাকি সে সিআইডি অফিসার। প্রায় আধা ঘন্টা হয়ে যাওয়ার পরেও যখন ইলমা ওয়াশরুম থেকে বের হলো না, তখন ইলহাম বিরক্তি মাখা কথা মুখ থেকে বের করলো, আজকে কি ওখানে থাকবে? আমি কি কাঁথা বালিশ এনে দিব? ইলহামের হুঙ্কারে ইলমার বাইরে চলে আসলো। বাইরে এসে ইলহামকে দেখতে গেলে সে কাঁপাকাঁপি শুরু করলো। তা দেখে ইলহাম মুচকি হাসলো। তুই তো ছোটবেলায় আগে আমার সাথে ঝগড়াই না পারলে থুতু স্যাপ মেরে দৌড় দিতি। এখনো যদি সেরকমটা মনে করিস তাহলে কিন্তু হবে না। ইলমা কিছু বলতে যাবে তার আগে ইলহাম তাকে বুকে জড়িয়ে নিল। ইলহামের বন্ধনের শব্দ খুব স্পষ্টভাবে কাছ থেকে শুনতে পাচ্ছে। তার শব্দ শুনে ইলমা হৃৎপিণ্ড পাল্লা দিয়ে শব্দ করছে। জানো, তুমি যখন অ্যাক্সিডেন্ট করেছিলে তখন মনে হয়েছিল আমার বেঁচে থাকার আর কোনো রাস্তা নেই। পরে তোমাকে রক্ত দেওয়ায় তুমি সুস্থ হয়েছো, আর তোমার শরীর এখন আমার রক্ত বইছে। ইলমা এক প্রকার অবাকই হয়। তার মানে তাকে যে রক্ত দিয়েছিল সে ইলহাম। সে বুক থেকে মাথা উঠিয়ে উপরের দিকে তাকাতেই ইলহাম তার মাথাটা আবারও বুকে নিয়ে নিল, বলল, অনেকদিন পর তোমাকে কাছে পেয়েছি, এবার একটু শান্তি দাও। ইলহামের মাখা কণ্ঠ আর নেশালো চোখে দুটোকে সে উপেক্ষা করতে পারল না। সেও আর তাকে বাধা দিল না। সেও চায় এই সম্পর্কটা আর 5টা স্বামী স্ত্রীর মতোই হোক। দুটি ভালোবাসা এক হয়ে গেল আজ শরীর ও মনে। তাদের সুখী জীবন এইভাবে কাটুক। রিয়েলি বোন, বাসর ঘরে যে বউ পাল্লা দিয়া কাইজা করে এটা আমি জানতামই না। ভাগ্যিস আজ তোরে দেখলাম। আর ওইদিকে যাই দেখ, ইলহাম ভাই কত কি কইরাল আমারে থুইয়া, আর তুই এখন নাটু শুরু করছস। তুমি আমার সাথে বেইমানি করেছো সাদাত ভাই। ভাল করছি তোর সাথে। ওই দিন যদি ওর সাথে ওই রকম বিহেভ না করতাম তাহলে আয়ুষ আমাদের অনেক বড় ক্ষতি করত। সে তো তখন প্রতিশোধের উন্মোদনায় ছিল, যার কারণে সে আমার ঘরেও সিসিটিভি লাগিয়ে দিয়েছিল। আমি চাইলেই তা সরিয়ে ফেলতে পারতাম, কিন্তু ও বুঝে যাবে যে আমি ওর ব্যাপারে সব জানি, তাই ওর সাথে ওরকম বিহেভ করছিলাম। এবার তোমার চাই, আর এখন তো কোনো বিপদ নেই আমাদের, তাহলে কেন এরকম করছিস? কথাটা বলেই সাদাত ইরাকে জড়িয়ে ধরতে যাবে, অমনি ইরা বলে ওঠে, হইছে বোন, এখন তুই বাংলা সিনেমার ডায়লগ মারিস না যে শয়তান তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। পরক্ষণে সাদাত নিজের মুখে সিরিয়াস ভাবে না বলল, ঠিক আছে, তোর যেহেতু আমার সাথে থাকতে ইচ্ছে নেই, থাকতে হবে না।
আর তুইও মনে হয় অন্য কাউকে ভালোবাসিস, তাই আমার কাছে ধরা দিলে তোর এত সমস্যা। যদিও আমার তোর উপর সব অধিকার আছে, কিন্তু আমি অন্য পুরুষদের মতো কাপুরুষ হতে পারবো না। বলেই সোফার দিকে এগিয়ে বালিশ আর কাঁথা নিয়ে শুয়ে গেল। আর ইরা হত বিহম্বল চাহনি দিয়ে ইলহামের দিকে তাকিয়ে রইল, যেখানে সে কোনো ছেলের দিকে চোখ দেয়নি শুধু তার জন্য, আর সে কিনা তাকে এটা বলতে পারলো। ইরার প্রচন্ড রাগ পেল, তাই সে সোফাতে সাদাতের উপর ধারাম করে শুয়ে গেল। হঠাৎ আক্রমণে সাদাত ভয় পেয়ে গেল। পরবর্তী তার পেয়সীর বাচ্চামো দেখে তাকে দু বাহুতে জড়িয়ে নিল। ইরাও বাচ্চাদের মতো গুটিয়ে রইল সাদাতের নিকট। এই মানুষটিকে সে অসম্ভব ভালোবাসে। অবশেষে সাদাতও চাহিদা বাড়তে লাগলো, আর ইরাও বাধা দিল না। তাদেরও ভালোবাসা আজ পরিপূর্ণভাবে পূর্ণতা পেল। আয়ুষ আর শ্রেয়া পাল্লা দিয়ে খাচ্ছে। যদি শ্রেয়া উইন হয় তাহলে আয়ুষকে সে সব অধিকার দেবে, আর নয়তো 1 মাসের জন্য আয়ুষকে তার থেকে দূরে থাকতে হবে। এরকম আজব শাস্তির কারণ আয়ুষের ক্ষমতা থাকার পরেও কেন দিন দিন খারাপ কাজ করে গিয়েছে। প্লাস ও যে তার মামাতো ভাই, সেটা কেন বলেনি আগে। মিষ্টি রোদের ঝলমলে দিনে 3টি পবিত্র সম্পর্ক শুরু হলো। রান্নাঘরে দাঁড়িয়ে একসাথে 3 নববধূ দাঁড়িয়ে আছে, জামদানি শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে। আর এদিকে বাড়ির বড়রা তোড়জোড় করছে। একটু পরেই তাদের 3 জনেরই বড় এক যুদ্ধ আছে, আর সেটা হলো বাড়ির সর্বলোক সামনে তাদের নিজস্ব দুধ ভাত বরকে খাইয়ে দেওয়া। অথচ 3 বরের মধ্যে শুধু শ্রেয়ার বর উপস্থিত, আর বাকিরা সবাই পড়ে পড়ে ঘুমাচ্ছে। ইরিশা তালুকদার তাড়া দিয়ে বলল, ইলহামের ফুপি। কিরে ইলমা, ইলহামকে ডেকে দিয়ে আয়। আমি যাব। তো আর কে যাবে? আমি যাই, সাদাত ভাই যাক। না না, ও যাবে কেন? তোর জামাই তুই যা। আমার জামাই এখানে বসে বসে শুধু আমাকে দেখবে। যা। না বোন, আমার বউয়ের কথাই শেষ কথা। ও যখন বলেছে তার মানে না। আর তোর সমস্যা কোথায়? কাল রাতে ইলমা জানে এই লাগাম ছাড়া সাদাত ওকে লজ্জা দিয়ে মারবে, আর তার থেকে ভালো ইলহামকে তুলে আনা। ইলমা দরজার কাছে পৌঁছাতে এক পলক দরজা খুলে বাইরে থেকে ইলহামকে দেখে নিল। কাল রাতের কথা মাথায় আনতে মুখশ্রীতে লজ্জাভাব ফুটে ওঠে। কিভাবে সে ইলহামের সামনে যাবে? এত লজ্জা পাওয়ার কি আছে? যা লজ্জা তো কালকেই সব খেয়ে নিয়েছিস। এখন ঢং না করে রুমের ভেতরে ঢোক। ইলহামের গলার আওয়াজ পেয়ে ইলমা জমে গেল, মনে মনে আওড়ালো, আমি না যাই, সাদাত ভাই যাক। ভাইয়া তুমি কি যাবে না? হচ্ছে যাচ্ছি আমি। সেইখানে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। অসভ্য নির্লজ্জ একটা। তোমার তাও তো সেটা তোমারই। ইলহামের লাগামহীন কথার ভাব দেখে বুঝে ফেলল, এখন সে যদি কথা বাড়ায় তাহলে ইলহাম এভাবে তাকে লজ্জা দিবে। তাই সে কথা না বাড়িয়ে বলে উঠল, নিচে ডাকছে। আমার টি শার্ট আর একটা ট্রাউজার বের করে দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। বিড়বিড় করে বলে উঠল। ইলমার কানে এক লাইনের বাক্যটি বারবার বাজতে লাগলো, আর নিজের কাছে মনে হতে লাগলো যে সত্যি তাহলে আমার ভালোবাসার মানুষ একান্তই আমার। তার সব ভালো মন্দের খেয়ালও আমার। তার সবকিছু একান্তই আমার। এই কথাটা ভাবতেই ইলমার মন আনন্দে নেচে উঠল। তাহলে তার ভালোবাসা পূর্ণতা পেল, আর ইলহামের দায়িত্বপূর্ণ কথাটা তার কলিজায় গিয়ে গেঁথে গেল। সে তার ভাবনার মাঝে কাবার্ডের দিকে এগিয়ে গেল। এত টি শার্টের ভিড়েও তার চোখ আটকে গেল অ্যাশ কালারের একটা টি শার্টের উপর। সেটাকে নিয়ে আরেকটা ট্রাউজার বের করে বিছানার উপর রাখলো। সেটার সাথে টাওয়ালটাও নিল, আর বলে উঠল, বিছানার উপরে কাপড়গুলো রেখে গেলাম, তাড়াতাড়ি নিচে আসো। একটু শব্দ করে বলে উঠল যেন ইলহাম শুনতে পায়। এ কথা বলে ইলমার প্রস্থান ঘটল।
আর এদিকে ইলহাম ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে তার জামা কাপড় রেডি। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক মুচকি হাসি। সে আনন্দে তা পরে নিচে নেমে আসলো। এসে দেখলো সবাই উপস্থিত। তা দেখে ইলহামের মা বলে উঠল, সবাই এক জায়গায় বসো আর টেবিলের উপর পাশে নিজেদের বউদের বসাও। সবাই কথা মতো বসে পড়ল। তাদের সামনে এনে দেওয়া হলো দুধ মাখা ভাত। ঢাকনা উঠিয়ে প্রথমে শ্রেয়া না মাখিয়েই আয়ুষের মুখে ধরলো। এতে সবাই অট্ট হাসিতে ফেটে পড়ল। আর তা দেখে শ্রেয়া ঠোঁট উল্টালো আর বলল, আসলে আমি আগে কখনো এসব করিনি তো। আসলে আমি এসব কখনো করিনি বা অভ্যস্ত না। তা দেখে ইরিনা বললেন, পারো না তো কি হয়েছে, শিখে নেবে। আমরাই তো। ইরিনা তালুকদারের এমন শাস্তিমূলক কথা শুনে শ্রেয়া বুক ভরে শ্বাস নিল। যাই হোক, সে এত কিছু করার পরেও বাড়ির সবাই আয়ুষ সহ খুব নর্মালি ভাবে মেনে নিয়েছে। সে ইরা আর ইলমাকে অনুসরণ করে সে ভাত মাখালো। অপরদিকে ইরা আর ইলমা যত্ন সহকারে দুধ আর ভাত মাখিয়ে দুজনের দিকে তুলে ধরলো আর দুজন টুপ করে মুখে নিল। ইলমা কাজ না পারলেও যে টুকটাক কাজ করতে পারে আর ইরা তো সব ধরনেরই কাজই করতে পারে, সেখানে দুধ ভাত খাওয়ানো তো কোনো ব্যাপারই না। অবশেষে এই পর্ব শেষ করে তিন দম্পতিরা স্বস্তির শ্বাস ফেলল আর সিদ্ধান্ত নিল বিকাল দিকেই তারা ঘুরতে বের হবে, তাও আবার তিনজন একসাথে। কিন্তু কে জানতো এই পবিত্র দিনের কাল হয়ে দাঁড়াবে বিকেলের ঘুরতে যাওয়া। এক কাল বৈশাখী ঝড় জীবনে নেমে আসলো। বর্তমান চোখের পানি মুছতে মুছতে অতীত মনে করছিল ইলমা। কেন তার সবাই মিলে ঘুরতে বের হলো? আজ ঘুরতে বের না হলে এই দিন দেখতে হতো না। হ্যাঁ, ইলমা এতক্ষণ অতীতেই ছিল। অতীত মনে করা শেষ করে চোখ দুটো বন্ধ করে রইল। খুব ক্লান্ত সে। এই মুহূর্তে কোনো এক শক্ত কাঁধের দরকার তার। সে যে হাঁপিয়ে গিয়েছে। তবে ইলমা জানে যে পুরো পরিবারকে অ্যাক্সিডেন্ট করানোটা কাকতালীয় হতেই পারে না। অনেক ভেবেছে সে, অনেক ক্লান্ত সে। 4 দিনে তার চেহারায় এক ফ্যাকাশে ভাবটাও চলে এসেছে। আর আসবেই বা না কেন, যেখানে তার প্রিয়জনেরাই তার কাছে নেই। সুন্দর একটা সংসার শুরু করার আগেই তছনছ হয়ে গেল। সে আর কাঁদবে না। সবার সুস্থতার মাঝে তাকে এই বিষয় নিয়ে ইনভেস্টিগেশন করতে হবে। সবার সুস্থতার মাঝেই তাকে এই বিষয় নিয়ে ইনভেস্টিগেশন করতে হবে। তাই সে হাত ঘুরিয়ে তার কেবিনের পাশে থাকা ফোনটা হাতে নিল। কারো নাম্বারে ডায়াল করতে ওপাশ থেকে রিসিভ করে উঠতে ইলমা বলে উঠল, আমি আমার জবে আবারও ফিরছি স্যার। আপনাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিচ্ছি, আপনি ফাইল রেডি করুন। আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া প্লাস বিশ্বাসঘাতকদের এবার সে আর ছাড়বে না। পর মুহূর্তেই বেজে উঠল সাদাতের ফোন। অপর পাশ থেকে কিছু বলে উঠল, যার প্রত্যুত্তরে ইলমা বলল, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। এবার যা করার আমাকে আর তোমাকেই করতে হবে। তবে তোমার মৃত্যুর কথা জানিয়ে দিয়েছি আমি। আর এলহামের অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে। আমার মাথা কাজ করছে না। জানি না আদৌ আমাদের বাড়ির রহস্য উদ্ঘাটন করতে পারবো কিনা। কি ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখলো ইলমা। তাড়াতাড়ি করে উঠতে চাইলো, কিন্তু তাতে সে সক্ষম হলো না। কারণ স্বরূপ হলো ইলমা তাকে ইলহাম তাকে 2 বাহুতে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। ইলহামকে এভাবে দেখে স্বস্তির শ্বাস ফেলল ইলমা। ভাগ্যিস এটা তার স্বপ্ন ছিল, সত্যি হয়নি। এই অনেক। হ্যাঁ, ইলমা এতক্ষণ অ্যাক্সিডেন্টের স্বপ্নই দেখছিল। তবে সে যে স্বপ্নে গোয়েন্দাগিরি করেছে এটা ভেবেই তার প্রচুর হাসি পেল। যে নাকি নিজের চিন্তায় পারে না, সে নাকি উদ্ঘাটন করবে রহস্য। হাস্যকর ছাড়া আর কিছুই না এটা। ঘড়িতে তাকিয়ে দেখে রাত 3টা বাজে। সত্যি বলতে তারা পার্কে ঘুরতে গিয়ে অনেক মজা করায় রাতে ক্লান্ত হয়ে বাসায় ফিরে এসে ঘুমিয়ে যায়। কিন্তু ইলহামের কাজ থাকায় সে তখন আসতে পারেনি। ইলহাম কখন বাড়িতে ফিরে সেটা তার খেয়ালে ছিল না।
তবে এটা ভেবে তার অনেক শান্তি লাগলো যে ইরান তাকে জড়িয়ে ঘুমাচ্ছে। সে আর কিচ্ছুটি ভাবল না। ভোর শীতে গুটিয়ে গেল ইলহামের বুকে। ইলমা মোটামুটি স্বাস্থ্যবান হওয়ায় লেপ্টে গেল ইলহামের সাথে। বাইরে থেকে কেউ বুঝবেই না যে এখানে দুজন আছে। আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক এমনই হওয়া উচিত যে রাতে ঘুমানোর সময় তাদের মাঝে সূচ পরিমাণ অবধি জায়গা থাকবে না। হ্যাঁ, এটাই ইসলাম বলে। তবে ইসলামের সাথে এটি ঘটায় সে বেশ আনন্দিত। আমি আবার বলি, হ্যাঁ এটাই ইসলাম বলে। তবে ইলমার সাথে এটি ঘটায় সে বেশ আনন্দিত। ইলমা তার ভাবনার মাঝে ঘুমিয়ে গেল। আবার বিকেলের মিষ্টি রোদে ছাদে পাটি বিছিয়ে বসে আছে 3 নবদম্পতি ও বাড়ির বড়রা। উদ্দেশ্য তাদের ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলা। তবে এতে বড়রা থাকতে পারবে না, যেহেতু এটা নবদম্পতি, তাই তারা সহজেই না করে দিয়ে 6টা পপকর্ন বক্স, চিপস আর কিছু বার্গার এনে দিয়ে সশব্দে নিচে চলে গেল আর বলে গেল তারা যেন সন্ধ্যার পূর্বেই নিচে নেমে আসে। তারাও এই কথায় সম্মতি জানালো, কারণ সন্ধ্যাবেলায় তারা আবার নাচের পার্টি দিবে। তবে সবাই রাজি হলেও ইলমার বেলায় বাদশাদে ইলহাম। নাচের কথা শুনে ইলহাম নিঃশব্দে রুমে গিয়ে ইলমাকে ডেকে পাঠালো। সে জানে ইলমা খুব ভালো নাচতে পারে, তাকে বলা মাত্রই সে রাজি হয়ে যাবে। কিন্তু ইলহাম তা চায় না, তাই সে ইলমাকে বলল, আমার বউ অন্য কাউকে নাচ দেখাক সেটা আমি চাই না। চাইলেই জোর জবরদস্তি করতে পারি এটা মানার জন্য, কিন্তু আমি তা করব না, কারণ বিয়ে আগে এক ছিল আর এখন আরেক। আগে আমার বউ না হলেও এখন তুমি আমার অর্ধাঙ্গিনী। আমার ভালো মন্দ সব তোমাকেই খেয়াল রাখতে হবে। আমি শুধু আমার মতামত প্রকাশ করলাম, বাকিটা আমার বউয়ের হাতে। ইলমা চোখ যেন সর্ষে ফুল দেখছে, কারণ এই কথাগুলো যে ইলহাম বলবে সেটা তার মাথায় আসেনি কখনো। স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন যে পবিত্র এক টানে একজন অপরজনের কথা মানতে বাধ্য। ইলমা কিছু না বলে পাশ কাটিয়ে চলে গেল রোবটের ন্যায়। আর এদিকে ইলহাম বেকুবের মতো দাঁড়িয়ে রইল। সে কাকে কি বলল? ইলমা যে তার কথা মানবে না এটা ভেবেই ইলহামের চোয়াল শক্ত হয়ে আসে। পরক্ষণেই সবার ডাকাডাকিতে ছাদে এসে দেখলো যে এখানে এসবের ব্যবস্থা করা হয়েছে। ইলমা শেষে কি করে সেটা দেখার জন্যই ইলহাম না পারতেই এসবে বসেছে। সবার হই হুল্লোড়ে ইলহামের সম্মতি ফিরল। আশপাশে বোঝায় প্রয়াস চালাতেই দেখলো যে বোতল ঘুরিয়ে গিয়ে পড়লো ইলমার দিকে। আর ইলমা কাদো কাদো ফেস নিয়ে তাকিয়ে আছে সবার দিকে। সে প্রত্যেকবারই এই খেলায় ডেয়ার নেয়, কারণ টুথ নিলে আল্লাহ জানে কি না কি জিজ্ঞেস করে বসে এসব পাগলের দল। আজও তার ব্যতিক্রম নয়, তবে আজ ঘটে ভিন্ন ঘটনা। বোতল ইলমার দিকে ঘুরে আসার পর ইলমাকে জিজ্ঞেস করলে বলে, আমি বরাবরের মতোই ডিয়ার, বলো কি করতে হবে আমাকে? ইলমার এমন প্রশ্নে সাদাত বলল, তাহলে তোর ডেয়ারটা আমি দিই। ইলমা চোখ বড় বড় করে তাকালো সাদাতের দিকে। এই বদমাইশ না জানি কি করতে দেয়। আর সাদাতের ডেয়ার দেওয়ার কথা শুনে সবাই লাফিয়ে ওঠে, চিৎকার দেয়, কারণ সবাই জানে সাদাতের ডেয়ার মানে অসম্ভব ভয়ঙ্কর। আর এই চিল্লানোতেই ইলহামের সম্মতি ফেরে। সে বাকি সবার কাণ্ড দেখছে। অবশেষে তারাও সাদাতের কথায় সম্মতি জানায়। সাদাত বলে ওঠে, যদি না পারিস তাইলে ভাববো তুই একটা লুজার। জুতা আমি করিনি এমন কিছু, আমি করিনি এমন কিছুই নেই, সব পারি। আজকে যা বলবে এমনি তো ঝটপট করে দিব। বলো বলো। তুই ইলহামকে আমাদের সবার সামনে ঠোঁটে ঠোঁট ওটা করবি? আস্তাগফিরুল্লাহ, কি? ভাজা মাছটা উল্টে খেতে জানিস না? এমন ভাব করছিস যেন কাল রাতে তো সব। আমার মুখ খোলাস না, ভালো হবে না বললাম। সাদাতের ডেয়ার শুনে আর লাস্টের কথা মাথায় নিতে হত বিহম্বল হয়ে গেল বেচারা ইলহাম। তার অবাক চাহনির মাঝে
তারা আবার কথা বলতে শুরু করলো। অবশেষে ইলমা নিজের মনকে অনেক কিছু বুঝিয়ে তাদের কথায় সায় দিল আর বলল, ঠিক আছে আমি করব। আর সাদাইতের বাচ্চা দেখিস তোকে আমি কি ডেয়ার দেই। এই বলে ইলমা ইলহামের দিকে অগ্রসর হলো। কুয়াশায় ঘেরা শুভ সকাল। ইলহামের হাত ধরে হাঁটছে ইলমা, গায়ে চাদর জড়িয়ে, আর মনে মনে ভাবছে কিভাবে দিনগুলো পেরিয়ে গেল। দেখতে দেখতে কেটে গেল 10টি বছর। সুখ দুঃখের মধ্য দিয়ে তারা দিনগুলো কাটিয়েছে। কেউ কখনো কাউকে ছেড়ে যায়নি। তার এই ভাবনার মাঝে চলে আসলো এক কান্নার শব্দ। দিবা এগিয়ে এসে ইলহামের কাছে বিচার দিতে লাগলো, আর সেদিকে তাকিয়ে আছে ইলমা। দিবান আমাকে বকা দিয়েছে। মা, এসব কি? ভাইয়াকে কি নাম ধরে বলতে আছে? আর ওর নাম দিবান কবে থেকে হলো? পায়া এটা বলে এবার কান্না শুরু করলো। আচ্ছা মা, বলো ভাইয়া কেন মেরেছে? ও আমার ভাইয়া না। ঠিক আছে মা, এবার কারণটা বলো। কিসের কারণ? ওই যে দিবান কেন তোমাকে বকেছে? ও ওই দিবানা কে বলেছিল যে চলো আমরা খেলি, তারপর খেলতে গিয়ে দিবানকে একটা মেয়ে হাত দিয়ে ধরেছিল, তাই ওকে আমি মারতে যাচ্ছিলাম। মার দিওনি, তবু আমাকে বকেছে আর বলেছে ওর রুমে আশেপাশে না থাকতে। আচ্ছা মা, দিবানকে আমি বকে দেব, এবার ঘরে যাও। ইলহামের এমন কথায় দিবা বাসায় ফেরত গেল, আর এদিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়েছে স্বয়ং ইলমা। ইলমার এহেন চাহনিতে ইলহাম কেবলা মার্কা একটা হাসি দিল। ইলমা তা দেখে বিরক্তিতে মুখ কুচকে বলতে লাগলো, এই তোমার আল্লাদ পেয়ে মেয়েটা এমন বাদর হয়েছে, যত সব পাগলের দল। বাপ যেমন বেটিও তেমন। খুব ভালো কাজ চালিয়ে যাও, খুব ভালো কাজ চালিয়ে যাও। আজ তোমার খাওয়া বন্ধ, আমি গেলাম। ইলমার চলে যাওয়ার দিকে তাকে ইলহাম একটা শুকনো ঢোক গেল। আজকে ভাত খাওয়া বারণ মানে তাই। ইলহাম শান্তভাবে বাগানে রাখা দোলনায় মনে রাখা আর চিন্তা করতে লাগলো অতীত। সেদিন বিকেলে ইলমা তার ডেয়ার পূরণ করেছিল। একে একে সবার ডেয়ার পূরণ করার পর তারা ঘরে ফিরে আসে। আসার পরপরই শুরু হয় নাচের ফাংশন। যখন ইলমার পালা এলো, ইলমা হঠাৎই জ্ঞান হারালো। পাশেই ইলহাম দাঁড়ানো থাকায় সাথে সাথে ইলমাকে ধরে নিল, তারপর নিয়ে তাদের ঘরে শোয়ালো। চোখে পানি ছিটে দেওয়ায় ইলমার জ্ঞান ফিরল। পাশেই ইলহামকে দেখে সে জড়িয়ে ধরল। তাদের এই মুহূর্তটি বাড়ির সবার চক্ষুগোচর হতেই লজ্জায় সে ঘর থেকে বেরিয়ে গেল। ইলহাম সেদিকে না তাকিয়ে ইলমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? এলো কেশিনি, শরীর খারাপ? এলমা ডানে বামে মাথা ঘুরিয়ে না সূচক উত্তর দিল, তাহলে হঠাৎ জ্ঞান হারালে যে? আসলে তখন তো নাচের জন্য আমাকেই বলা হতো, আর তুমি তো না করেছিলে, তাই আমি সেটা থেকে বাঁচতেই নাটকটা করলাম। ও তাই? আর কোনো কথা না বলে ইলমাকে বুকে জড়িয়ে নিল ইলহাম। ইলমাও তার সাথে লেপ্টে গেল। এরকম কিছু সময় তাদের অতিবাহিত হলো। হঠাৎই ইলহাম ইলমাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো, উঠে বাইরে গেল। প্রায় 5 মিনিট পর রুমে ফিরল। রুমে এসে দরজা লাগিয়ে লাইট অফ করে ডিম লাইট চালিয়ে দিল। ইলমা জামা মুখ ইলহামকে দেখাতে চায় না, তাই সে সেদিকে তাকায়নি। কিন্তু হঠাৎ পেটের মধ্যে ভারী কিছু অনুভব করতেই উৎস খুঁজতে পেটের দিকে তাকায়। তার অধরে অমায়িক হাসি ফুটল। ইলহাম পেটে মুখ গুজে শুয়ে আছে। হঠাৎই ইলমা বুঝতে পারল যে তার পেটের দিকের শাড়ি আলগা হয়ে আসছে। ইলমা যা বোঝার তা বোঝা হয়ে গিয়েছে। তবে এখন যে ইলহামকে আটকানো ঠিক হবে না, তাই সে অসম্মতি দিল না। আবারও তারা দুজনকে ভালোবাসলো নতুন রূপে। এভাবে অতিবাহিত হয়ে যায় তাদের 10টি বছর। তাদের কোলে আজ 2 সন্তান, ইয়ানান তালুকদার শুদ্ধ আর দিবানী তালুকদার দিশা। শুদ্ধ 8 বছরের আর দিশা 6 বছরের। তারা এখনো আগের মতোই একত্রে বসবাস করে। তবে এখানে সবচেয়ে দুঃখের কথা হচ্ছে শ্রেয়া আর আয়ুষের কোনো সন্তান হয়নি। ডাক্তার জানায় যে আয়ুষ কোনোদিনই বাবা হতে পারবে না, কারণ
স্বরূপ ছিল সে অক্ষম। ইরা আর সাদাত ভাইয়ের এক ছেলে দেবান তালুকদার মুগ্ধ, যাকে তার মেয়ে নিজের বর হিসেবে সবাইকে জানায়, অথচ পুচকি একটা মেয়ের সেদিকে কোনো খেয়ালই নেই যে সে কত বড় কথা বলে। আর তার এহেন আচরণে মুগ্ধ বরাবরই বিরক্ত। আজও তার ব্যতিক্রম নয়। আজও অন্যদের সামনে মুগ্ধকে নিজের স্বামী হিসেবে পরিচয় দিয়েছে, আর সে কারণেই মুগ্ধ তাকে বকেছে। দিবাকে যতই বোঝানো হয়, দিবা কখনোই তা বোঝার চেষ্টা করে না, উল্টো রেগে যায়। তবে দিবা অনেক জেদি, যা বলে তাই করে। তার মেয়ের নাম দিবানী হলেও সবাই দিবা বলেই ডাকে। দিবা তালুকদার বাড়ির একমাত্র মেয়ে। হ্যাঁ, ইলহাম আর ইলমার মেয়ে ছাড়া আর কারোর মেয়ে হয়নি। ইলমার ভাইও দেশের বাইরে সেটেলড, তার এক ছেলে। তবে তার সেদিনকার লজ্জা পাওয়া বউ নাকি আজ তাকে ধমকায়। এই দুঃখের কথা ভেবে সে কান্নায় ভান ধরে তখনই ভেসে আসে এক চিৎকার। মাম্মা মাম্মাম, দেখো বাবা রাতে যাওয়া মহিলাকে থেকে কান্না করতে। মাম্মা। চুপ বেয়াদব, বাপের সাথে হারামি, আগে আমার কথা শোনো। এই তাহলে আগে চকলেট দাও, নয়তো যাচ্ছি। দাঁড়া দাঁড়া, এই নে, যা ভাগ। বাবার এই কথায় শুদ্ধ চলে গেল সংদর্পণে। ইলহাম মাঝে মাঝে নিজেকে মনে করে এক ভিন গ্রহের মানুষ, কারণ এবারে শুদ্ধ আর দিবার কারণে তাকে কথা শুনতে হয় ইলমার কাছ থেকে। মেয়ে আসে বাবার কাছে বিচার নিয়ে, আর ছেলে আসে কোনো কিছুর বাহানায় চকলেট নিতে। আর সে কারণেই যে কোনো বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য ইলহাম পকেটে সব সময় একটা দুটো চকলেট রাখে। সেদিনে ইলহামের আজ কি বেহাল দশা ভাবতেই তার কপাল ফাটানোর ইচ্ছে করে। দেবায়ান তালুকদার মুগ্ধ আমি, তোর মতো পিচ্ছিকে বিয়ে করবো আমি? আমি পরে বড় হব তো। পরে বড় হলেও কি, আমি তো আমার এলোকেশনীকেই বিয়ে করব। এলোকেশনী আবার কি? তোর বাবাকে জিজ্ঞাসা করিস, যা এখন বাঘ। আচ্ছা, এটা বলো যে তোমার এলোকেশনী থাকে কোথায়? তোকে কেন বলবো? বলো না প্লিজ। আম আচ্ছা, এটা বলো, তুমি কি কাউকে ভালোবাসো? উফ দিবা, যাবি না, আগে বলো। বললে কি করবি? মজা করছি না, আমি সিরিয়াস। বললে আর ডিস্টার্ব করব না। আরে বাস, ভূতের মুখে রাম রাম। না, আগে বলো। বলো না, তুমি কি কাউকে ভালোবাসো? তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে আমি আর তোমাকে বিরক্ত করব না। ওরে আমার সিরিয়াসের বস্তা, যাবি? দিশা, বেশি হয়ে যাচ্ছে। 11 বছরের মুখদের গলার আওয়াজে চিৎকারে পরিণত হয়। আমি ভালোবাসি আমার এলোকেশনীকে, যার নখের যোগ্য তুই না। সারাদিন কানের কাছে জ্ঞান জ্ঞান করা মেয়ে না ও, অনেক শান্ত, যেরকমটা আমি চাই। আর তুই সারা বাড়ি টই টই করে বেড়াস, ভালো তো, তাও আবার আমাকে ডিরেক্ট বিয়ের কথা বলিস। এইটুকুনি মেয়ে মুখে এইসব, তোর মতো মেয়েকে বিয়ে করাও পাপ। আমি এই সকল বিহেভিয়ার ঘৃণা করি। ভাগ্যিস তুই এই বাড়ির মেয়ে, তাই চাইলেও কিছু বলতে পারি না, নাহলে এতদিন ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম তোকে। আমি সত্যি তোকে সহ্য করতে পারি না। আর যেখানে আমি অন্য কাউকে ভালোবাসি সেখানে তোর আসার কোনো প্রশ্নই আসে না। আর আমি যাকে ভালোবাসি মাম্মাম আর পাপাই বিয়ে ঠিক করে রেখেছে, তাই আমার ওকে না পাওয়ার চিন্তা নেই। বলে থামলো মুগ্ধ। এবার হয়েছে? তাহলে এখনো দাঁড়িয়ে কেন আছিস? যাচ্ছি। হ্যাঁ যা, আর কোনোদিন আমার চোখের সামনে যেন না দেখি। আর তুই তো দ্য গ্রেট দিবা, তুই অন্তত তোর কথা রাখতে জানিস। দিবার চোখ থেকে গড়িয়ে পড়ছে নোনা জল। সে এতগুলো কথার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে তো ভেবে রেখেছিল অন্য আরেকটি। চোখের জল পড়ার আগে রুম থেকে চলে গেল দিবা। রুমটা সাউন্ড প্রুফ হওয়াতে কারোর কানেই এসব যায়নি। দিবার এখন উদ্দেশ্য বাবার রুমে। বাবা, এলোকেশনী মানে কি? মেয়ের এমন কথায় বেশি অবাক হলেন না ইলহাম। এলোকেশনই হলো আমাদের সবচেয়ে প্রিয় আর কাছের মানুষকে বলি।
ইলহাম কোনো ভনিতা ছাড়াই বলে ফেলল, কারণ দিবার কাছে কোনো কথা লুকানো মানে পরবর্তীতে তার চোখে খারাপ হয়ে যাওয়া, যেটা ইলহাম হতে চায় না। আচ্ছা বাবা, আমার একটা কথা রাখবে? কি মা বলো। মেয়ের কাঠিন্য চেহারা দেখে সেও সিরিয়াস হলো। বলো না বাবা। আসলে বাবা, তোমাকে এটা রাখতে হবে, প্রমিস। আচ্ছা মা, প্রমিস। বলো এবার। আমি কানাডা যেতে চাই। কি এই বয়সে কানাডায়? কেন বাবা? আমি পড়াশোনার জন্য যাব। তাছাড়া সেখানে সাফান চাচু আর বড় মা তো আছে। কিন্তু কোনো কিন্তু না, হয়তো সময় লাগবে 1 বছরও বেশি। তাও তুমি করো। ততদিন আমি এই একটা বছর আমাকে আরশি খালামণির বাসায় থাকতে দাও প্লিজ। আমাদের ছেড়ে যাওয়ার কারণ? সাময়িক সময়ের আঘাত আমি নিজেকে দিতে পারবো না, আর এতে তোমাদের কষ্ট হলো। আই এম সরি পাপা। আর তোমরা যেমনটা চাও তোমার দিব্যা ঠিক তেমনটা হয়েই ফিরে আসবে। সব তো বুঝলাম, পাপাকে এভাবে একা রেখে যাবি? পাপার প্রিন্সেস তো একটাই, সে প্রিন্সেস ছাড়া থাকবে কি করে? পাপা, তুমি কি চাও তোমার প্রিন্সেস কষ্ট পাক? একদমই না। তাহলে আমাকে যেতে দাও প্লিজ। ওকে মা। লাভ ইউ পাপা। অন্যদের পাপারা এতে অনেক রিয়াক্ট করতো, আর তুমি অনায়াসে রাজি হয়ে গেলে। কারণ আমি জানি আমার প্রিন্সেস যা সিদ্ধান্ত নেবে তা ভালোর জন্যই। ঠিক আছে, তাহলে তুমি মাম্মামকে ম্যানেজ করে নিও। কেটে গিয়েছে 18 বছর। 1-2টি নয়, 18টি বছর। তেমন দিবাকে ছাড়া নির্ঘুম রাত কাটিয়েছে ইলমা আর ইলহাম। সবাই এখন বেশ বড় হয়েছে। শুদ্ধ একজন ডাক্তার আর মুগ্ধ ইলহামের চিন্তায় মাঝেই চেনা পরিচিত কণ্ঠ তার সম্মতি ফিরল। বাবা! চিৎকার করে ইলহামের বুকে বড্ড আদরে শুয়ে পড়ল। ইলহামের চোখ চিকচিক করে উঠল। তার পিচ্চি মেয়েটা আজকে কেমন দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। এই তো সেদিনের কথা, তার মেয়ে নিজের ভালোর জন্য সবাইকে ছেড়ে গিয়েছিল। তবে দিবা বয়সের তুলনায় একটু বেশি ম্যাচিওর, তাই সেদিন দিবাকে যেতে দেওয়া হয়েছিল কানাডায়, সাফায়ানদের বাসায়। সাফায়ান তার প্রেয়সীকে বিয়ে করে সেখানে সেটেলড হয়ে গিয়েছিল ইরার ব্যাপারটা ঘটে যাওয়ার পর। তারপর তার সাথে কন্ট্যাক্ট করে আবারও সব ঠিক করা হলেও তার দেশে আসা হয়নি। কি রে এলমা, আমাদের দিকেও তাকা। মেয়ে কি হারিয়ে যাচ্ছে নাকি? সাফায়ানের কথায় সবাই হেসে উঠল। সবাই বলতে এখানে সাদাত, ইলহাম, ইলমা আছে। এরা সবাই দিবা, দুরন্ত আর মিশমিকে নিতে এসেছে। 18 বছর সময় পার করে দিবা এবার চূড়ান্ত ভাবেই দেশে ফিরেছে, সেই সাথে সাফান আর মিশমি। তাদেরও এক ছেলে, নাম দুরন্ত তালুকদার। ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করেছে, দিবার থেকে 1 বছরের ছোট। ইলহাম বাস্তবে ফিরল। কিরে, সবাই এখানে দাঁড়িয়ে থাকবি নাকি বাড়ি যাবি? বাড়ি যাবো জলদি, আমাদের আর তর সইছে না যে। একে একে সবাই গাড়িতে উঠে বসল। গন্তব্য তালুকদার বাড়ি। এদিকে রান্নাঘরে তোড়জোড় চালাচ্ছে ইরা, শ্রেয়া আর কাজের বুয়া। আজ হরেক রকমের পদ রান্না করেছে। ইলমা এয়ারপোর্টে যাওয়ার সে আজ নেই। পর মুহূর্তে কলিং বেল বেজে উঠল। সকলেই চমকিত হলো। কাজের বুয়া দৌড়ে দরজা খুলে দিল, আর পেছন পেছন এগুলো ইরা আর শ্রেয়া। দরজার সামনে অতি পরিচিত মুখ দেখে কান্না করে দেওয়ার উপক্রম হলো সবার। দরজার সামনে সাফওয়ান, দুরন্ত, মিশমি, দিবা। সাফওয়ানকে ইরা ঘৃণা করলেও সময়ের সাথে সাথে তা পাল্টে গিয়েছে। দিবা এসে সবাইকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করে নিজের ঘরের দিকে অগ্রসর হলো। এতদিন ভিডিও কলে যোগাযোগ রাখা কারোর ক্ষেত্রে কোনো অসুবিধাই হয়নি। দিবা নিজের ঘরের দিকে অগ্রসর হওয়ার সময় তার পাশের ঘরটা চোখ বুলালো আর এক তব্ধ নিঃশ্বাস ফেললো। মনে মনে বলল, যার জন্য এত লুকোচুরি তাকেই আমি ভুলতে পারিনি। আজও তোমাকে ভালোবাসি দেবায়ন ভাই। কানাডায় থাকতে থাকতে তোমাকে ভাই বলাটা অভ্যাসে পরিণত করে ফেলেছি। তবে তোমার থেকে দূরে গিয়ে অনেক লাভ হয়েছে আমার। জানো, আমি না এখন নিজেকে সামলাতে পারি, অনেক শান্ত, যেমনটা তুমি চেয়েছিলে। তবে তোমার মতন হয় কি লাভ, তুমি তো অন্য কারোর। যাই হোক, তোমার শুভ দিনের অশুভ ছায়া হব না, নিশ্চিত থাকো।
আর মাত্র কটা দিন, তারপরে তো তোমার প্রেয়সীর সাথে বিয়ে। এসব কথা ভাবতে ভাবতেই দিবা তার ঘরে এসে চারপাশটা চোখ বুলিয়ে নিল। তার কথা মতোই চারদিকে সবুজ আর সাদা কম্বিনেশনে দরজা আর জানালার পর্দা আর সুন্দর সুন্দর নীল তারাবাতি। সে এসব দেখে তার হাত ব্যাগটা বিছানায় রেখে সাদা সবুজের টি শার্ট আর পাজামা নিয়ে ওয়াশরুমে ঢুকলো। প্রায় অনেকক্ষণ পর বের হয়ে দেখে ইলমা তার বিছানায় বসে আছে খাবার সাজিয়ে। সে তার মাকে মিষ্টি একটা হাসি উপহার দিয়ে খেতে শুরু করে আর মায়ের সাথে জমানো কথা জুড়ে দেয় আর জানতে পারে দেওয়ান নামকরা একজন গায়ক বর্তমান। চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ছে। অতীতকে বর্তমানে আনার প্রয়াস চালাচ্ছে একজন 18 বছরের তরুণীর বয়স 35-এর কোঠায় পা দেওয়ায় তখন তার শরীরের এখন এর দূরও কি পড়ি 18 বছর তরুণীর বয়স 35-এর কোঠায় পা দেওয়ায় তখন তার শরীর এর ও পরিবর্তন ঘটেছে। হ্যাঁ, এটাই দিবা। সে এখনো বিয়ে করেনি। সে আজও ভালোবাসে তার প্রিয়তমকে। সেদিন তার দেওয়ান মুগ্ধ ঠিকই বিয়ে করেছিল, সেই সাথে স্বাভাবিক জীবন। সে তো ভেবেছিল কল্পনার মতো তার প্রিয়তম তাকে ছেড়ে দিবে না, কিন্তু তা হয়নি। বেমালুম ভুলে বসেছিল তার প্রিয়তম যে তার এলোকেশনে নিয়ে ব্যস্ত। তবে সেদিনকার বিয়ের দিন মুগ্ধর সাথে দেখা হলেও কথা হয়নি দিবার। কেন জানি না, ইচ্ছে হয়নি তার। মনে হয়েছে অন্যের জিনিসকে কেড়ে নেওয়া হবে এই ব্যাপারটি। তবে বলতেই হয়, বাড়ির সবার সাথে মেলামেশা হলেও মুগ্ধের সাথে তার কোনো কথাই হয় না। সেটা বাড়ির সকলের চোখে পড়ে, কিন্তু কেউ কিছু বলার সাহস পায় না। বলবেই বা কিভাবে? একটা মেয়ে যে ভালোবাসার দহনে নিজেকে পুড়াচ্ছে, ছোটকাল থেকে নিজেকে সামলানোর জন্য যে নিজেকে আড়াল করেছিল, সে সত্যিই তা পারেনি। আর এদিকে তার প্রিয়তম এর সুখের সংসার দেখে নিজেকে আটকে রাখতো অনেক কষ্টে। দিন শেষে 1 বছর পেরিয়ে যখন খবর আসলো মুগ্ধর চিহ্ন তার আর তাদের ভালোবাসার প্রতীক আসছে, সেদিন আর নিজেকে আটকে রাখতে পারেনি দিবা। ঈশিতা তার মামার মেয়ে, যে তার সকল কিছু ছোট থেকে কেড়ে নিয়েছে, শেষ পর্যন্ত তার প্রিয়তমকেও কেড়ে নিয়েছে। মুগ্ধর চোখে দিবার কার্যক্রম পড়ে না। সে যে মহা ব্যস্ত তার এলোকেশনীকে নিয়ে। মুগ্ধ দিবাকে দেখেও পাত্তা দেয় না। তালুকদার বাড়িটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গিয়েছে। বাড়ির মানুষগুলোর মধ্যেও পরিবর্তন এসেছে। দিন শেষে একা হয়ে পড়ে রইল ইলমা আর ইলহাম, কারণ তাদের মেয়ে আবার একা থাকার সিদ্ধান্ত নিয়েছে। সম্মতি না দিলে জানায় সে মরে যাবে। তাই অনিচ্ছা থাকার পরেও যেতে দেওয়া হয়েছিল দিবাকে। আর ইলমা আর ইলহাম শুদ্ধর সাথে দেশের বাইরে চলে যায়, কারণ শুদ্ধ তার চাকরি সেখানে পাওয়ায় ওখানে থাকতে ব্যস্ত। তার কিছুদিন পর দিবাকেও সেখানে থাকতে বলা হয়। তবে সব ঠিক থাকলেও ঠিক হয়নি তালুকদার বাড়ির সম্পর্ক। এলোকেশনী নামের মতোই সব এলোমেলো হয়ে গেল। শেষের কথাটুকু ইলমা দীর্ঘশ্বাস ফেলে বলল, ইস, যদি দেওয়ান ভাইকে না ভালোবাসতাম তাহলে সবাই কত সুখী হতো। আমার জন্য সব এলোমেলো হয়ে গেল, তাই না? আজ তাকে ভালো না বাসলে তোমরাও তোমাদের মেয়ে, নাতি, নাচ জামাই, মেয়ের সংসার সবার সাথে থাকতে পারতে, কিন্তু আমি সব খেটে দিলাম। ঠিক তাই বলো? মায়ের কোলে শুয়ে কথাগুলো বলছে দিবা। ইলমা আজকাল চোখে কম দেখে। তার প্রেমিক পুরুষও যে তার এলোকেশনীকে ছেড়ে পরপারে চলে গিয়েছে কয়েক বছর আগে, তারও দিনক্ষণ ফুরিয়ে এসেছে যে। আর এই বয়সে মেয়ের এহেন কথা কি বলবে খুঁজে পায় না ইলমা। তবে আমি সারা জীবন এইভাবে আমার দেবান ভাইকে ভালোবেসে যাব, হোক না সে অন্য কারোর। আমার কল্পনায় সে একান্তই আমার। জানো মাম্মাম, ওকে নিয়ে আমার কত স্বপ্ন, ইচ্ছে ছিল, কিন্তু এখন আমার স্বপ্নরা ইচ্ছেগুলোর আমাকেই পাল্টা জিজ্ঞাসা করে, কি রে তোর স্বপ্নরাজ কোথায়? দেখেছিস, বেশি আশা করতে নেই, বেশ হয়েছে তোর সাথে।
কথাগুলো বলেই ডুকরে কেঁদে উঠল দিবা। তার প্রিয়তম ভালো থাকলেও সে ভালো নেই। প্রিয়তম চাইলেই তাকে সুখ দিতে পারত, বরং দেয়নি, দিয়েছে লাঞ্ছনা। আজ তার বাবাটাও নেই। দাদা দাদি কবেই চলে গিয়েছে সবাইকে ছেড়ে। নানা নানিও তার ব্যতিক্রম না। আজ আমি একা, বড্ড একা, ঠিক ওই বিশাল আকাশের এক ফালি ছাদের মতন। বিরহে গা ভাসিয়ে দিলাম। বাস্তবতা দিয়ে হাঁটলে আর এরকম হতো না আমার দিনগুলো। মা মেয়ের কথার মাঝেই কানে ভেসে আসলো আজানের মধুর ধ্বনি। তা শুনে দুজনেই উঠে দাঁড়ালো। জীবনে তো অনেক পাপই করেছে, এবার না হয় পরকালের চিন্তা হোক। দিবা তার মাকে ধরে ধরে ওয়াশরুমে নিয়ে গিয়ে নিজেও অজু করে এসে একসাথে নামাজ পড়ে নিল। মোনাজাতে অঝরে কাঁদল। নামাজ শেষে ইলমাকে বিছানায় বসিয়ে উঠে এসে বাইরে তাকিয়ে দেখলো গোধূলি লাল আভায় আকাশটা বেশ দেখাচ্ছে। সে আনমনে বলে উঠল, এভাবে কত গোধূলি তোমার সাথে কাটানোর কথা ছিল দেওয়ান ভাই। তবে ব্যাপার না, একা একাই গোধূলি থেকে একদিন আমি নিজেই হারিয়ে যাব। তুমি তো রোজ তোমার এলোকেশনীকে নিয়ে হয়তো এটাই উপভোগ করো, রাত শেষে তার বুকেই ঠাঁই করে নাও। আফসোস থাকবে এই ক্ষুদ্র জীবনে আল্লাহকে ছাড়া পাশে কাউকে পাইনি, আর না পেয়েছি তোমার ভালোবাসা। আজ আমি শান্ত, ঠিক তোমার মনের নেই, তাও তুমি নেই। ভালো থেকো আমার প্রিয়তম। আমার মায়ের ভালোবাসা পূর্ণতা পেল, আমারটা পাইনি। আমার বাবা যেমন সব নারীর ভালোবাসা উপেক্ষা করে তার এলোকেশনীকে বেছে নিয়েছে, এখানে তুমিও ব্যতিক্রম নয় আমার প্রিয়তম। ভালোবাসি তোমার এইরকম ভালোবাসার ব্যক্তিত্বকে, ভীষণ রকম ভালোবাসি। হ্যাঁ, আমি তোমার অস্তিত্ব ধারণকারী, তোমার অর্ধাঙ্গিনী হতে চেয়েছিলাম, কিন্তু বাস্তবে আমি নই, অন্য নারী। কিন্তু কল্পনা ঠিকই এমন। এর জন্য অবশ্যই আমার কল্পনায় পরীরা আমাকে নিয়ে ঠাট্টা করে, তবে এতে আমার ভ্রুক্ষেপ নেই, কারণ ভালোবাসা যে পবিত্রতা ছাড়া আর কিছুই নেই। কথাগুলো বলতে বলতে জানালার গ্লাস লাগিয়ে দেয়, কারণ শীতের কুয়াশা ইতিমধ্যে এসে ভিড় জমিয়েছে আর বেশ ঠান্ডাও লাগছে। তাই কাবার থেকে কাপড় বের করে মাকে পরিয়ে দিয়ে নিজেও পরে নিল। হালকা কিছু নাস্তা বানিয়ে খেয়ে নিল দুজন। এ বাসায় তারা দুজন ছাড়া আর কেউ নেই। শুদ্ধরাও ও সময়ে তালে তালে আলাদা হয়ে গিয়েছে অন্য জায়গায়, আর তারা এই বয়সে যাবেই বা কোথায়? সেজন্য এই ভাড়া বাসায় থাকে। তারা এর টাকা অবশ্য ইলহামের পেনশন আর দিবার ব্যাংক ব্যালেন্স দিয়েই চলে যায় মাস আর বছরগুলো। আর দিবা ও ইলমা বর্তমানে পর্দায় থাকার চেষ্টা করে। যথাযথ রাত হয়ে এলো। ঘড়িতে তাকিয়ে দিবা বুঝতে পারে 11টা বাজে। এখন যে তার ঘুমের সময়, তাই ল্যাপটপ রেখে উঠে দাঁড়ালো। সে তার প্রিয়তমের ছবি দেখছিল, কিন্তু 11টা বেজে যাওয়ায় উঠে দাঁড়ালো। বিছানায় তাকিয়ে দেখলো বিছানার পাশে রাখা চশমাটার সামনে তার মা শান্তির ঘুম ঘুমাচ্ছে। চেহারাটায় বয়স্কতার ছাপ। তা দেখে মৃদু হাসে দিবা। তারও একদিন সময় আসবে এমন, কিন্তু দেখার কেউই থাকবে না। দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেল আলমারির দিকে। নীল ডায়েরির পাশে ভাঁজ করে রাখা জিনিসটি খুব যত্নের সহিত বাইরে আনলো। নীল ডায়েরির দিকে তাকিয়ে মুচকি হাসি ফুটিয়ে মনে মনে আওড়ালো, পাপার দেওয়া সেরা গিফট মামামের জন্য। সে টি শার্টটি নিয়ে ব্ল্যাঙ্কেট নিতে গেল। নিচে তাকিয়ে দেখলো হাজারো রঙের বাতিরা ভিড় জমিয়েছে। আসলে কানাডা শহরটাই এমন। সে আর না ভেবে টি শার্টটা বুকে জড়িয়ে নিল। পরম আবেশে চোখ বুজে মনে মনে বলে উঠল, প্রিয় মানুষ ছাড়াও জীবন চলে যদি সে থাকতে না চায়। I am realized that with very smoothly.